গাজায় তীব্র ঠান্ডা আর ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাস্তুচ্যুত গাজাবাসী। এর মধ্যে তাঁবু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আশ্রয় সামগ্রী সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। তাতে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গাজার মানবাধিকার কর্মীরা এরই মধ্যে সতর্ক করেছে, তীব্র শীত সহ্য করার মতো প্রয়োজনীয় জিনিসপত্র নেই আশ্রয়কেন্দ্রে থাকা ফিলিস্তিনিদের। ইসরায়েলকে ত্রাণ সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংগঠন। কিন্তু 10 অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল সরকার মানবিক সাহায্যের উপর কঠোর বিধিনিষেধ বজায় রেখেছে। তবে জাতিসংঘ জানিয়েছে তাদের কাছে 13 লাখ ফিলিস্তিনিকে সাহায্য করার জন্য পর্যাপ্ত আশ্রয় সামগ্রী রয়েছে, কিন্তু ইসরায়েল নিষেধাজ্ঞার কারণে তা গাজায় নেওয়া যাচ্ছে না। গাজায় ধীরে ধীরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে হামাস। স্থানীয়রা বলছেন, মুরগির দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সিগারেট ও জ্বালানির ওপর ফি আরোপের মাধ্যমে কার্যত প্রশাসনিক কর্তৃত্ব বিস্তারের চেষ্টা করছে হামাস। ফলে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আরও জানাচ্ছেন আফসানা শাওন। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলের প্রত্যাহার করা এলাকাগুলোতে দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হামাস। এ সময় ইসরায়েলের সঙ্গে সহযোগিতা সহ বিভিন্ন অপরাধের অভিযোগে অনেক ফিলিস্তিনিকেও হত্যা করেছে তারা। আন্তর্জাতিক শক্তিগুলো হামাসকে নিরস্ত্র হয়ে সরকার ছাড়ার দাবি জানালেও কাকে দিয়ে এই শূন্যতা পূরণ হবে তা এখনো স্পষ্ট নয়। গাজার মানুষ বলছেন, প্রতিদিনের জীবনযাপনে হামাসের নিয়ন্ত্রণ আরও বেশি অনুভূত হচ্ছে। গাজায় যা কিছুই ঢুকছে তার প্রায় সবকিছুই নজরদারিতে রাখা হচ্ছে। জ্বালানি ও সিগারেটের মতো পণ্যে ফি আদায়ের কথাও বলেছেন অনেকেই। Hamas needs to be out of the picture, both in civilian and the security sphere. তবে হামাস নিয়ন্ত্রিত গণমাধ্যম কার্যালয়ের প্রধান বলেন, সিগারেট বা জ্বালানির ওপর কর আরোপের খবর সত্য নয়। তিনি দাবি করেন, কেবল জরুরি মানবিক ও প্রশাসনিক কাজ করছে হামাস এবং দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে নতুন প্রশাসনের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য হামাস প্রস্তুত আছে। গাজায় বিশৃঙ্খলা ঠেকানোই হামাসের লক্ষ্য বলেও জানান তিনি। ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামাস বিরোধী ছোট ফিলিস্তিনি গোষ্ঠীগুলো সক্রিয় হয়েছে। এটা হামাসের জন্য আরেকটা চ্যালেঞ্জ। যুদ্ধবিরতির পর ত্রাণ কিছুটা বাড়লেও গাজাবাসীর দুর্দশা শেষ হয়নি এখনো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় একটি অন্তর্বর্তী প্রশাসন, বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসের নিরস্ত্রীকরণ এবং পুনর্গঠন শুরু করার কথা বলা হয়েছে। কিন্তু পিএ গাজা শাসনে অন্তর্ভুক্ত হবার দাবি তুললেও ইসরায়েল তার বিরোধিতা করছে। কিভাবে নতুন প্রশাসন গঠিত হবে তা নিয়ে ফাতাহ হামাস দ্বন্দ্বও রয়ে গেছে। তাই অনিশ্চয়তা তৈরি হয়েছে গাজার ভবিষ্যৎ নিয়েও। আর ট্রাম্প পরিকল্পনা বাস্তবায়নে দেরি হওয়ার সুযোগে শাসন ব্যবস্থা আরও শক্ত করছে হামাস। বিকল্প প্রশাসন না আসা পর্যন্ত তারা এভাবেই শক্তি বাড়াতে থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আফসানা শাওন, ৭১। কোনো নথিপত্র ছাড়াই চার্টার্ড বিমানে করে দক্ষিণ আফ্রিকার বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গে উপস্থিত হয়েছেন ১৩০ জন ফিলিস্তিনি। তাদেরকে আপাতত প্রবেশ করতে দেওয়া হয়েছে, তবে কিভাবে প্রয়োজনীয় নথি ছাড়াই তারা উপস্থিত হয়েছেন তা খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার ব্রিটিশ বিমান পরিষেবা সংস্থা গ্লোবাল এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে জোহানেসবার্গে আসেন ১৫৩ জন ফিলিস্তিনি। তাদের অধিকাংশের কাছে ভ্রমণ সংক্রান্ত নথি, ফিরতি টিকিট, ডিপার্চার স্ট্যাম্প কিছুই ছিল না। জোহানেসবার্গের বিমানবন্দরে নামার পর তাদেরকে প্রথমে প্রবেশ করতে দেওয়া না হলেও দক্ষিণ আফ্রিকা ভিত্তিক মানবাধিকার ও মানবিক সহায়তা সংস্থা গিফট অব দ্য গিভার্সের মধ্যস্থতায় ১৩০ জনকে ৯০ দিনের অস্থায়ী ভিসা দেওয়া হয়। বাকি ২৩ জন জোহানেসবার্গ থেকে অন্যান্য গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছেন। ইরানের উপকূলীয় এলাকার কাছাকাছি হরমুজ প্রণালী থেকে তেলবাহী একটি বাণিজ্যিক ট্যাঙ্কার আটক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। শনিবার মার্শাল আইল্যান্ডে পতাকাবাহী ওই ট্যাঙ্কার আটকের তথ্য নিশ্চিত করেছে তেহরান। এর একদিন আগে বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ইরান উপকূলে বাণিজ্যিক ট্যাঙ্কার জব্দ করা হয়েছিল বলে জানিয়েছিল। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, অনুমোদনবিহীন পণ্য বহন করে আইন লঙ্ঘন করেছে ওই ট্যাঙ্কার। প্রায় ৩০,০০০ টন পেট্রোকেমিক্যাল পণ্য বহনকারী ট্যাঙ্কারটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। সামুদ্রিক নিরাপত্তা ভিত্তিক ব্রিটিশ প্রতিষ্ঠান আমরি বলছে, সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে যাত্রা শুরুর পর হরমুজ প্রণালী হয়ে দক্ষিণের দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। এর আগে ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন নৌবাহিনী বলেছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বলছে, বেশিরভাগ ক্ষেত্রে বাণিজ্যিক ট্যাঙ্কার এবং জাহাজ আন্তর্জাতিক জলসীমায় বাধাহীনভাবে চলাচল করে থাকে। মেক্সিকোতে সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন তরুণরা। সহিংসতা, দুর্নীতি এবং বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে জেন জিদের একটি দল।
প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম সরকারের বিরুদ্ধে উত্তাল মেক্সিকোর রাজপথ। আন্দোলনের নেতৃত্বে তরুণ সমাজ থাকলেও এতে যুক্ত হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত রিপোর্টে। এবার জেনজি আন্দোলনে উত্তাল মেক্সিকো। সহিংসতা, দুর্নীতি আর রাজনৈতিক বিভিন্ন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিস্ফোরিত ক্ষোভে মেক্সিকোর তরুণরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নামে বিভিন্ন বয়সের হাজারো মানুষ। এই আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বিক্ষোভের কেন্দ্রবিন্দু উরুয়াপানের জনপ্রিয় মেয়র কার্লোস মানজো। ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে অংশ নেওয়ার সময় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসবাদ ও মাদক চক্র নিয়ে খোলামেলা আলোচনা করতেন কার্লোস। রাজনীতিতে তার অবস্থান ছিল বেশ শক্ত। তাকে হত্যার প্রতিবাদেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল উই আর অল কার্লোস মানজো। অনেকেরই মাথায় ছিল মানজোর রাজনৈতিক প্রতীক খড়ের টুপি। আমাদের আরো নিরাপত্তা দরকার। হত্যাকাণ্ড ঘটে যায়, কিছুই হয় না, এটা মেনে নেওয়া যায় না। আমরাও ঝুঁকিতে কাজ করি, ডাক্তাররাও এখানে খুন হয়, আর বিচারই হয় না। বিক্ষোভ চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের সামনে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তা ব্যারিকেডের একটি অংশ ভাঙার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ, ছোড়ে টিয়ার গ্যাস। তবে প্রেসিডেন্ট শিনবম এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিক্ষোভে ডানপন্থী রাজনৈতিক শক্তি অর্থায়ন করছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কার্লোস মানজো হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ জন্মেছে। আর নতুন প্রজন্মের এই আন্দোলন মেক্সিকোকে নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে। সামনে আরো বড় বিক্ষোভের ইঙ্গিতও দিচ্ছেন সংগঠকরা। চৈতি সরওয়ার, ৭১। ব্রাজিলের COP30 জলবায়ু সম্মেলন স্থলের বাইরে বিক্ষোভে জড়ো হয়েছে হাজারো মানুষ। মূলত ব্রাজিলের অ্যামাজন বন রক্ষার দাবি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিক্ষোভ করছেন আদিবাসীরা। অ্যামাজনকে মুক্ত করুন স্লোগান দিয়ে এবং গান গেয়ে COP সম্মেলনের আয়োজক শহর বেলেমের রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ২০২১ সালের পর প্রথমবারের মতো জাতিসংঘের জলবায়ু সম্মেলনের বাইরে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়েছে। বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন আদিবাসী সম্প্রদায় এবং ব্রাজিলিয়ান তরুণ সমাজ। তবে সম্মেলনের ভেন্যুতে নিরাপত্তা ব্যবস্থা ছিল কঠোর। প্রবেশপথে মোতায়েন রাখা হয়েছে দাঙ্গা পুলিশ। এছাড়াও যুক্তরাজ্য সহ বিশ্বের অন্যান্য দেশেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে। ইউরোপে আঘাত এনেছে শক্তিশালী মৌসুমী ঝড় ক্লোডিয়া। এর আঘাতে পর্তুগালে ৩ জন মারা গেছে, আহত হয়েছে আরও অন্তত ২৪ জন। পর্তুগালের পাশাপাশি ঝড়ের কবলে পড়েছে স্পেন, ব্রিটেন এবং আয়ারল্যান্ড। শনিবার টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় পর্তুগাল। আল বুফেরিয়ার ক্যাম্পিং এলাকায় ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। হতাহতদের বেশিরভাগই ওই এলাকার একটি হোটেলে থাকা পর্যটক। হোটেলটির দুর্বল অবকাঠামোর কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঝড়ের কবলে পড়ে হতাহতের এই ঘটনায় শোক জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুজা। সেই সাথে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আলগ্রেড, বেজা এবং সেটুবাল জেলায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অবশেষে কাতারের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে পৌঁছেছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। শনিবার কাতারের রাজধানী দোহায় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং M23 বিদ্রোহী গোষ্ঠী এক শান্তি চুক্তির খসড়ায় স্বাক্ষর করেছে। ফরাসি বার্তা সংস্থা AFPর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উভয় পক্ষের প্রতিনিধিরা কাতারের রাজধানী দোহায় আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় কঙ্গোর কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসানে বেশ কয়েকটি নথিতে স্বাক্ষর হয়েছে। চলমান এই সংঘাত প্রায় পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার হুমকি সৃষ্টি করেছে। মার্কিন ও কাতারি কর্মকর্তারা এই খসড়াকে শান্তির পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বর্ণনা করলেও সামনে আরও বহু পথ অতিক্রম করতে হবে বলে জানিয়েছেন তারা, কারণ চুক্তির অনেক বিষয় এখনও চূড়ান্ত হয়নি। সৌদি আরবকে F-35 যুদ্ধ বিমান দেওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছেন ট্রাম্প নিজেই। তিনি বলেছেন, সৌদি আরবকে F-35 স্টিলথ যুদ্ধ বিমান সরবরাহের জন্য একটি চুক্তিতে সম্মত হওয়ার কথা বিবেচনা করছেন। ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, তারা প্রচুর জেট কিনতে চায়, তারা প্রচুর F-35 কিনতে চায়। বিষয়টি তিনি দেখছেন বলে জানান। দুই দেশের মধ্যে নতুন করে F-35 যুদ্ধ বিমান বিক্রির বিষয়টি এমন এক সময় সামনে এলো যখন ট্রাম্প আগামী সপ্তাহে হোয়াইট হাউসে
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা করছেন। এ সময় শীর্ষ দুই নেতা অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। তবে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য F-35 চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে 4 জন চিকিৎসকের নিবন্ধন বাতিল করেছে ভারতের মেডিকেল কলেজগুলোর নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন NMC। এই চিকিৎসকরা হলেন মুজাফফর আহমেদ, আদিল আহমেদ রাথের, মুজাম্মিল শাকিল এবং শাহিন সাইদ। নিবন্ধন বাতিলের ফলে এই 4 চিকিৎসক এখন থেকে ভারতের কোথাও চাকরি কিংবা স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবেন না। এক বিবৃতিতে NMCর পক্ষ থেকে বলা হয়েছে, এই 4 চিকিৎসকের বিরুদ্ধে সন্ত্রাসী নেটওয়ার্কে সংশ্লিষ্টতার অভিযোগ এবং সেই অভিযোগের পক্ষে থাকা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে NMC। অভিযুক্ত এই 4 জনের ব্যাপারে জম্মু কাশ্মীর পুলিশ, জম্মু কাশ্মীর মেডিকেল কাউন্সিল এবং উত্তরপ্রদেশ মেডিকেল কাউন্সিলের কাছ থেকে এই তথ্য প্রমাণ সংগ্রহ করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন। গত 10 নভেম্বর নয়াদিল্লিতে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ি চালক সহ 13 জন এবং আহত হন কমপক্ষে 30 জন। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল, 71-এর সাথে থাকুন।